আজকের হচ্ছে কম্পোজিশন বিষয়বস্তু স্টিল বা জড়জীবন বিষয় থাকবে এটলি পিস অন কম্পোজিশন আর কড়াই জল ইত্যাদি যেগুলো কি জড়বস্তু যেগুলো জীবন নেই তাই না সেগুলো কিন্তু এর মধ্যে পড়ে তাই না কম্পোজিশন বলতে কিন্তু যেগুলো থাকবে কাপ পিস পেটি এগুলো কিন্তু একসঙ্গে সাজিয়ে আঁকতে হবে কিন্তু আঁকলে হবে না সাজিয়ে আঁকতে হবে পরে ঝুড়িতে তেমন আমরা আলাদা আলাদা করে হাড়ি আঁকতে পারি কুচি আঁকতে পারি কড়াই জগগুলো আলাদা করে আঁকতে পারি কিন্তু যদি বলা হয় কম্পোজিশন করতে তখন কি পাশাপাশি আঁকলে হবে হবে না কিন্তু এগুলো শুধু ড্রয়িং যদি রং করতে বলা হয় যেগুলোতে রং করতে হবে আমি সেগুলো রং দেখাচ্ছি আর যেগুলো হবে না সেগুলো শুধু ড্রয়িং দেখাচ্ছি তারপরে ড্রয়িং এ চলে যাই তো প্রথমে আমি নরমালি এগুলো দেখাই কম্পোজিশন একটা পরে দেখাই আগে ড্রয়িং গুলো নরমাল দেখে নিই দেখা যাচ্ছে প্রথমে শাড়ি আঁকছি শাড়ি ড্রয়িং করি শাড়ি হাড়ি আঁকতে গেলে প্রথমে মুখের অংশে এঁকে দিব এইভাবে আগে আমি অনেকবার ড্রয়িং করেছি এখন জাস্ট হলো প্র্যাকটিস চলতে কিন্তু সঙ্গে সঙ্গে এঁকে কিনতে হাড়ির মুখে লাগবে এগুলো দেখেননি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এগুলো দেখে নিন এটাকে বৃত্ত নয় আবার ডিম্বাকৃতিও নয় এরকম একটা চাপ অংশ এঁকে নিয়ে তারপরে এভাবে পাশাপাশি এভাবে দেখেন করে দুটো দাগ দিয়েছি এভাবে ঠিক আছে উপরের অংশ আঁকা হয়ে গেল এরপর নিচের অংশ আঁকলাম এবং এই যে ভিতরের গভীরতা বোঝানোর জন্য আমি কি করি কিছুটা এরকম করে দিয়ে এভাবে ডাক করে দিই গভীরতা বোঝানোর জন্য আমার সঙ্গে সঙ্গে আঁকেন পিছিয়ে পড়বেন না ভালো হোক মন্দ হোক আমার সঙ্গে সঙ্গে এগিয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে একটা ভালো করে আঁকতেছে আমি পরবর্তীতে যখন দ্বিতীয়টা দেখাবো বা পরবর্তীতে আরো দেখাবো
পিছিয়ে যাবে। ভালো হোক মন্দ আমার সঙ্গে সঙ্গে হবে না, যেটা করলে নাই। এরপর দেখেন এভাবে কিছুটা গলার অংশটার মধ্যে যে থিকনেসটা পুরুত্বটা সেই অংশটা দেখাচ্ছে এইভাবে। এরপর এখানে এটা দেখা যাচ্ছে যে একটা লাইন টেনে নিচ্ছে, নেওয়ার পরে এই দেখেন এইভাবে একটা প্লাস চিহ্ন নিলাম, তাই না? দেখেন এই যে মুখের অংশটা ছাড়া কতটা বাইরে আছে সেটাও একটু খেয়াল করবেন। লাইনটা নিয়ে, তাই না, যে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি দেখেন বাইরের দিকে আছে, আছে না? এটা বুঝে নেবেন। এই যে প্লাস চিহ্নটা এভাবে রাখছে, এটা আমরা অপরিজনীয় না প্লাস চিহ্নটা, মাত্র ভালো ড্রয়িং করার জন্য এটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, দেখুন এই যে লম্বা লম্বি যে দাগটা টেনেছি সেটা থেকে আর এই যেটা দিয়েছি সেটা একটু বড়, তাই কিনা দেখেন একটু বড়। এখান থেকে যে এই যে অংশটা, এই অংশ থেকে এই অংশটা একটু বড় দিয়েছি, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এরপর এভাবে যোগ করে দিই। উপরের অংশটা যোগ করে দিলাম, এবার নিচের অংশটা দেখুন এভাবে যখন যোগ করে দিচ্ছি তাহলে এখন ভারী হয়ে যাচ্ছে কিনা। প্লাস চিহ্ন না দিলে হবে, সেক্ষেত্রে হবে কি, হয়তো বা এই যে এই অংশটা হয়তো বড় হয়ে যাবে, ডান পাশের অংশটা বড় হয়ে যাবে, কি বাম পাশের অংশটা ছোট হবে, এরকম ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি প্লাস চিহ্ন দিয়ে নিয়েছি। এবার এটা আমার অপরের জন্য রাখছিল, এটা বুঝে ফেলবো। আর মাঝখান বরাবর দেখা যাচ্ছে একটা সোজা লাইন রাখছি, তো এটা সোজা থাকবে না, কারণ হাঁড়িটা গোলাকৃতি থাকে বা বৃত্তাকার থাকে। এই কারণে এই যে মাঝখানে যে লাইনটা একটু হালকা বাঁকা করে দিচ্ছি, শুধুমাত্র দিলেও হয়, এটা না দিলেও হয়। কিন্তু যদি আমি হালকা এরকম বাঁকা করে দিই তাহলে আমাদের দেখতে কি হয়, মানে শেপটা মনে হয় যেটা গোলাকৃতি এরকম মনে হয় যখন, এরকমই হবে। হাঁড়িতে নকশা না থাকলেও দেখবেন যে এটা কিন্তু আমি এঁকেছি মাটির হাঁড়ি, এটা এটা অ্যালুমিনিয়াম বা অন্য কোনো ধাতব বস্তু নয়, এটা এটা মাটি। ড্রয়িং দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা মাটি, তাই না? ড্রয়িং এই বোঝা যায়। আর এই ড্রয়িংটা হয়ে গেলে এবার কলসিটা হবে একই শেপে থাকবে, এগুলো একই শেপে থাকবে। দেখবেন যে গলার অংশটা শুধু একটু লম্বা পেঁপে একটু ছোট হয়ে যাচ্ছে, বডি শেপটা এই ধরনের। এটা মুছছি না, এর পাশে আমি রাখছি। দেখেন উপরের যে অংশটা, মুখের যে অংশ সেটা রাখবো। এই যে এই অংশটা আমি এঁকে দিব প্রথমে, হ্যাঁ মুখের অংশটা। আমি যেখান থেকে শুরু করছি, যারা পরে আসছেন তারা আমার সঙ্গে সঙ্গে শুরু করেন, এটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ভেবে নিন এটা। একইভাবে নতুন করে বলার কিছু নেই এখানে, একটু দেখেন একই ধরনের, আর ভিতরের অংশটা একটু গভীরতা বোঝানোর জন্য আমি দাগ করে দিয়েছি, দাগ করে দিয়েছি, কালো রং করে দিয়েছি।
এভাবে একটা সোজা লাইন টেনে নেব। নেওয়ার পর দেখা যাচ্ছে আমি গলা অংশ কোন পর্যন্ত আঁকবো এরকম লাইন টেনে নিচ্ছি। তারপর দেখা যাচ্ছে যে এই যে নিচের এই যে অংশটা, এই যে শেপটা মানে গোলাকৃতির যে শেপ, সেটা আঁকার জন্য তোমার একটা ক্লাস লাগবে, তাই না? আমি যদি সেটা যদি এই পর্যন্ত ধরি, যদি এই পর্যন্ত ধরি, তাহলে এর মধ্যে আমার নিচের অংশটা, যে এই অংশটা এই ক্লাসের মধ্যে, আর এই ক্লাসের মধ্যে আমার কি হবে, আলাদা যে অংশটা, ঠিক আছে? একটা লাইন টেনে আমি এইভাবে দুই ভাগ করে নেব, সহজ হবে আমার। এটা কিন্তু আমরা অপরিচিত দেখ আলাদা করে দিয়ে নেব। এই যে গলার যে অংশটা, এটা অবশ্যই একটু ছোট হবে, কারণ মুখের থেকে গলার অংশটা তো সবসময় ছোট হয় আমাদের, হয় না? দেখেন হাঁড়িটা ছোট হয়েছে, কলসিটারও একই অবস্থা হবে। তাহলে এটা এই লাইনটা টেনে নিলাম এবং নিচের এখানে আরেকটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এভাবে। এবার এভাবে মিশিয়ে নিব। দেখেন এটা কিন্তু অনেকটা ফার্স্ট ব্র্যাকেটের মতো, তাই না? এটা অনেকটা ফার্স্ট ব্র্যাকেটের মতো না, কিন্তু একটু বাঁকাটা কম। যদি ফার্স্ট ব্র্যাকেট এরকম করে দেওয়া হয়, এরকম না, এভাবে দিয়ে দিলাম। এভাবে। এটা আমি কি করছি, মাটির কলসি দেখে বোঝা যাচ্ছে তো? মানে ড্রয়িং দেখে বোঝা যাবে এটা মাটির নাকি অ্যালুমিনিয়াম। এখন আমরা অপরিচিত জায়গা আমি বুঝে ফেলবো। দেখো, তো দেখা যাচ্ছে আমি যদি এইভাবে বৃত্তটা দিতে যাই, তারপরে কিন্তু আমার এই মধ্যবিত্ত যে লাইন টেনে দিই, আমি যদি পেন্সিল কমান্ড ব্যবহার করি, কথা বলি, কাছিটা যদি দিয়ে নিই, তাহলে কিন্তু সহজেই আমি বৃত্তটা দিতে পারবো। তখন এই মুখের অংশের থেকে ডান দিকে বাম দিকে বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন এইভাবে কোনো গোলাকৃতি থাকবে না, তখনই বোঝা যাবে যে এটা মাটির। কোথাও কিন্তু কোনো কোনা নেই, আছে কোনো কোনা সৃষ্টি হয়েছে, হয়নি কিন্তু। যদি এখানে আমি অ্যালুমিনিয়ামের করতে দিতাম, তাহলে দেখা যাচ্ছে এরকম করে যদি দিতাম, তীক্ষ্ণ করে দিতাম, দেখেন এই অংশটা দেখেন আর এই অংশটা তফাৎ আছে কিন্তু, আছে না? এটা হচ্ছে ড্রয়িং এ বোঝা যাবে যে এটা মাটির করছি নাকি অ্যালুমিনিয়ামের করছি, ড্রয়িং এ শেপটা বোঝা যাবে। এরপর এই অংশটা আলাদা করে দিলাম, এভাবে নরমালি এরকম থাকে। আমি যদি নকশা নাও করি, দেখবেন মাটির কলসিতে এরকম হালকা একটা এভাবে দাগ টানা থাকে। আমরা পাশাপাশি যদি কখনো কোনো বস্তু আঁকি, বাড়ির থেকে অবশ্যই কলসিটা একটু বড় হবে, এটা খেয়াল রাখতে হবে। এরপর রাখবো কড়াই, কারণ আমরা ড্রয়িং এর জন্য যদি যখন বলবো, তখন আমরা এগুলো আলাদা আলাদা করে রাখতে পারছি, কিন্তু কম্পোজিশনের সময় কেমন হবে এটা পরে দেখাবো। কারণ কম্পোজিশন দেখেই তো ড্রয়িং না, ড্রয়িং দিয়ে কিন্তু কম্পোজিশন। বোর্ড আছে, এখানে এক্সট্রা বোর্ড আছে। দেখেন যখন কড়াই আঁকবো, এখানে আমাকে একটা প্লাস চিহ্নের মধ্যে দিচ্ছি, দেখো কিন্তু এটা কেমন, কেমন প্লাস লম্বা যেটা দিচ্ছি সেটা ছোট, আর যেটা আড়াআড়ি ভাবে দিচ্ছি সেটা লম্বা বড়। আবার দুপাশের যেন সমান হয় এটা খেয়াল করতে হবে। এখান থেকে যতটুকু
মানে এইটুকু যেন কতটা কতটুকু লাগে এখান থেকে ব্যবহার করবো এখান থেকে ব্যবহার যেন থাকে। ঠিক আছে, একটু কম বেশি হতে পারে কিন্তু যেন যতটা সম্ভব যেন সমান করে নিতে পারে। প্লাস চিহ্ন দিলে কি হবে এবার? এবার দেখুন, দেখেন এইভাবে যখন আমি লাইনটা টানবো আমার সহজ হবে, এখানে মিশছে এখান থেকেও এভাবে মিশিয়ে দিলাম। কিন্তু যদি প্লাস চিহ্ন না দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা লাইন টানতে গেলে আমার একটু অসুবিধা হতো কিনা? অবশ্যই হবে। দেখেন এভাবে, এরপর এখান থেকে এই শেপটা যখন আমার আঁকা হয়ে যাবে তখন কিন্তু আমার প্লাস চিহ্নের কাজ শেষ, তাই না? এই শেপটা যখন আঁকা হয়ে যাবে আমার প্লাস চিহ্নের কাজ শেষ হয়ে যাবে। এবার এই যে কড়াইতে একটা পুরুত্ব থাকে নাকি, থাকে না? হালকা কড়াই আবার পুরু কড়াই থাকে তো নাকি? এই পুরুত্বটা বোঝানোর জন্য এই যে পাশাপাশি এদের আর একটা লাইন দিয়ে দিচ্ছি এভাবে। এটা দেওয়া হয়ে গেলে প্লাস চিহ্নটা মুছে নিব। এরপর দেখা যাচ্ছে এটাও কিন্তু আমি দুই ভাগ করে নিতে পারি। নিচের দিকে যখন কড়াইয়ের উপরের অংশ, উপরের অংশটা হয়ে গেল, তো নিচের অংশটা দেখা যাচ্ছে দুই ভাগ করতে গেলে এরকম একটা লাইন টেনে নিব। এটাও কিন্তু আমরা অপরিসীম কাজ। তাহলে এখানে একটা অর্ধবৃত্ত দেখে দিলে কিন্তু আমার কড়াইটা আঁকা হয়ে যাচ্ছে এভাবে। এই লাইনটা না টেনেও আমি দিতে পারি কিন্তু কম বেশি হওয়ার ভয় থাকে, এই অংশটা থেকে এই অংশটা ছোট বড় হওয়ার ভয় থাকে। অর্ধবৃত্তটা দিলে এটা মুছে ফেলবো। কড়াইটা হয়ে গেলে এখন হাতল রাখতে বাকি আছে আমার। হাতলটা আমি এইখানে মাপতে পারি, মাঝখান বরাবর এখানে এখানে দিতে পারি, এবার পাশে অংশটা দিতে পারি। এভাবে আমি যখন দূরের হাতলটা দিচ্ছি তখন এই মানে দূর বলতে এই পাশেটা কাছে আর ও পাশেটা তো অবশ্যই একটু দূর হবে, সেই জন্য একটু ছোট করে দিচ্ছি এভাবে। ঠিক আছে, দেখেন এভাবেও কিন্তু হাতল দেওয়া যায়, আবার এই দুই পাশেও দেওয়া যায়। তবে যদি আমি সামনে বরাবর দিয়েছি পাশে এক পাশে দিলে কেমন দেখাবে? কাছেটা বড় দিয়েছি দূরেরটা একটু ছোট, কিন্তু এই পাশে যখন দেবো তখন দু পাশে একই রকম হবে। হাতল তো নর্মালি দুইটাই, আমি কেন চারটা দিলাম? হ্যাঁ, দুভাবে দিতে পারি, এইভাবেও দিতে পারি আবার এইভাবে দিতে পারি, যার কাছে যেটা ভালো লাগে।
এটা কিন্তু স্টিল লাইফ, তাই না? জড় বস্তু। যদি বলা হয় নিত্য প্রয়োজনীয় জড় বস্তু, আমাদের তো এগুলো লাগেই নাকি? এগুলো ছাড়া তো অন্য কিছু পাওয়াই যায় না, তাই? পড়াই গেলে এবার জগ। যারা পরে যেগুলো আঁকা হয়ে গেছে এগুলো পরে আঁকবে, আমি যখন যেটা দেখাই সেটাই শেষ করি। তাহলে ওইটা দেখতে দেখতে আমি যেটা আঁকবো সেটা দেখতে পাবে না, ওটা একদম আরো পিছিয়ে যাবে। জগের অংশ আঁকতে গেলে আগে প্রথমে কি করেছি, দুবার সমান করেছি, কিন্তু এবার কি করলাম, যে এক পাশ একটু সরু করে রাখলাম, মানে যেখান দিয়ে পানি ঢালার যে অংশটা সেই অংশটা বাম পাশে রেখেছি এভাবে। এটাও ক্লাসে যদি দিতে পারেন, এভাবে যদি নেন তাহলে দেখা যাচ্ছে ডান পাশটা এরকম হলো আর বাম পাশটা এভাবে ছোট হয়ে মিশে যাবে। ঠিক আছে, এভাবে। ক্লাস চালানোর সুবিধাটা হলো এইটাই। এতগুলো যখন আঁকলেন তখন এটা দেখা যাচ্ছে হয়তো পারা যাবে ক্লাস চিহ্ন না দিয়েও। দেখেন ক্লাস চিহ্ন যদি মুছে দিই ভেতরে, এটার মধ্যে দেখতে যাবে এটা কাছে। আপনারা খাতা থেকে দেখছি যে বেশিরভাগই ছোট করে আঁকছেন, পরীক্ষার হলে ওরকম ছোট করে আঁকবেন না, তার বেশি বড় আঁকতে পারবেন? কোয়ার্টার শিট যদি চার ভাগ করা হয়, তাই না? নর্মালি কোয়ার্টার শিট আপনারা পাবেন, আমি তো ড্রয়িং গুলো যেটা দেখিয়েছি নর্মালি এরকম পাবেন। কোয়ার্টার শিটটা 12 ইঞ্চি গুণ 15 ইঞ্চি প্রায়, মানে 11-14 5 সেমি নর্মালি এরকম বড় পাবেন। এখন এটা যদি চার ভাগ করা হয় তাহলে মনে করেন যে কলসি আঁকছেন এত ছোট করে, খাতা এরকম ছোট করে আঁকছেন, এরকম চারটা বস্তু আঁকলে তাহলে কি এক পেজে তো সবকিছু আঁকাই যাবে। কিন্তু আমি বলেছি বেশি ছোট আঁকবেন না আবার বড় আঁকবেন না, তাহলে আপনারা কেমন আঁকা শিখবেন? অন্তত এরকম বড় করে আঁকেন, খাতাতেও এরকম বড় করে আঁকেন। এরকম আঁকলেই তো হচ্ছে আমার ছোট হচ্ছে না বড় হচ্ছে না নাকি? কিন্তু আপনি এখন প্র্যাকটিস করতেছেন এরকম, পরীক্ষার হলে কি এরকম করে আঁকতে পারবেন? সে একই অবস্থা হবে। আমি প্রতিটা ক্লাসেই বলি যে বেশি ছোট আঁকবেন না আর বড় আঁকবেন না, এত ছোট ছোট করে আঁকবেন তাহলে হবে? তাহলে এই যে চারটা অংশ আমি চারটা বস্তু আমি দেখাচ্ছি বা জড় বস্তু দেখাচ্ছি, এর মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে এত বড় জায়গা তো আমার লাগবে না, সুন্দর লাগার একটা ব্যাপার আছে। যে আমি আর পড়াই আঁকলাম কেমন, এতটুকু একটা পড়াই হয়ে গেল, এটা মানতেছি হয়েছে, এটা করা হয়েছে। কিন্তু যদি আমি এরকম করে দেখি, আমার পেজটা এরকম বড় আছে, আমার চারটা বস্তু আঁকবো, এখানে একটা এখানে একটা, কেউ আঁকবে এরকম, দেখা যাচ্ছে একই জিনিস আমি কেউ আঁকছে এরকম, আবার কেউ আঁকছে এরকম, কারটা ভালো লাগবে? আঁকা জোরে দিয়ে আঁকবে তারটা নাকি এরকম? দেখেন তো কেমন লাগতেছে। এই কম্পোজিশনের মধ্যে এতটা জায়গার মধ্যে এত এরকম করে আঁকলে ভালো লাগবে না এরকম আঁকলে ভালো লাগবে বলেন? ছোট আঁকলে ভালো লাগবে নাকি এরকম নাকি এরকম? এই কম্পোজিশনের মধ্যে অবশ্যই এরকম। এটা ভালো লাগছে, তাহলে আপনি যখন এখন যদি এরকম প্র্যাকটিস করেন ছোট করে, পরীক্ষার খাতায় অবশ্যই এরকম আঁকতে পারবেন না। এটা স্বাভাবিক, মানে যেটা অভ্যস্ত থাকবেন আপনি আঁকতে সেটাই হবে। এটাকে আজকে প্রথম বলছি না কিন্তু। ছোট নয় বড় নয়, এরকম কম্পোজিশন দেখা যাচ্ছে একটা কোয়ার্টার শিট খাতা, এই যে বোর্ড দেন একটা আমার কাছে,
দেখেন, আমি এখানে একটা আইডিয়া নিয়েছি, দেখেন কতটা ছোট বড় হয়েছে, দেখছেন? এটা কাগজটা তো সেম এরকম হবে না, এর থেকে কখনোই ছোট হবে, দেখছেন? যদি হোয়াইটটা ধরি, এই যে ছোট আছে, তাহলে আমি কটা শীট যেটা ধরছি অনেকটা কিন্তু পারফেক্ট আছে, তাই না? তাহলে ওরকম খাতা পাবেন আপনি পরীক্ষার হলে। এখন যদি এতটা জায়গা জুড়ে এতটুকু আঁকেন, দেখতে ভালো লাগবে না, যতই ভালো আঁকেন আপনি ভালো লাগবে না। এই জন্য আবার বড় আঁকা যাবে না বেশি। দেখা যাচ্ছে আমি এখানে কড়াইটা এত বড় করে আঁকলাম, এত বড় করে আঁকলাম, হয়তো সেটা ভালো লাগবে না। দেখেন এই কম্পোজিশনটা ভালো লাগছে, উপর নিচ ডান বাম সমান জায়গা আছে। পরীক্ষার হলে এরকম বড় খাতা পাবেন আপনি। এখন তার মধ্যে যদি দেখা যাচ্ছে চারটায়, কিন্তু আপনারা যেভাবে আছেন বেশিরভাগই এইটুকুর মধ্যে আমার হয়ে যাবে, তাহলে এই জায়গাটা কেন ফেলে রাখবেন না? এটা কিন্তু কম্পোজিশন, এটাও একটা কম্পোজিশন, যে আমি জায়গাটাকে কিভাবে ব্যবহার করছি। বুঝাতে পারছি? তাহলে আপনাদের কেমন করে রাখতে হবে? যে আবার জগে চলে যায়। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, যে পেজটা আপনি ধরেছেন সেটাকে দুই ভাগ করে নিন। আপনাদের কাছে যেটা আছে সেটা দুই ভাগ করে নিন, এক এক ভাগে এক একটা আঁকেন। যদি এখনকার জন্য পরিস্থিতি না, পরীক্ষার জন্য প্রস্তুতি, সেইভাবে আঁকবে। দেখেন, যদি প্লাস চিহ্ন দিয়ে নিই, এরকম হলো, মানে গলার অংশটা সেইখানে একটা অংশ নিলাম, আর বডির যে অংশটা ওই যে কলসিটার মধ্যে রেখেছিলাম একইভাবে। এভাবে। আমি যতটুকু দিচ্ছি ততটুকু নেবেন। দেখেন এটা কোন বরাবর আছে, যদি এরকম ধরা হয়, এরকম যদি ধরা হয় তাহলে কতটা বড় নিতে হচ্ছে, অবশ্যই এই অংশ থেকে একটু ছোট, এই দাগটা আবার এখান থেকেও ছোট আছে। প্লাস চিহ্ন দিলাম, একটা প্লাস চিহ্ন দিলাম, নিচেটা আমার যখন এইটা আমার আঁকা হয়ে যাবে, এইটা তুলনা করে গলার অংশটা আঁকা হয়ে যাবে, তখন উপরের অংশ আমি ভুলে যাবো, উপরের অংশ ভুলে যাবো। এবার নিচের অংশ যখন বডির অংশটা, তখন দেখেন কেমন আছে। এই অংশের থেকে এই অংশটা একটু বড় হবে, এই অংশের থেকে এই অংশটা একটু বেশি বড় হবে। সমান রাখতে হবে, কিন্তু পারফেক্ট দেখানোর জন্য আমাদেরকে একটু বড় রাখতে হচ্ছে। এই প্লাস চিহ্নটা এইখান থেকে যদি ধরা হয় কতটুকু বাইরে আছে, দুটোই যেন সমান হয়। এত নিয়ম কানুন কেন? পারফেক্ট করার জন্য, যাতে করে আমাদের ভালো দেখায়। হয়ে গেছে, তারপরে এটা আমি অ্যাড করে দিচ্ছি হালকা বাঁকা করে, এভাবে মিশিয়ে দিচ্ছি। এখান থেকে যেমন আছে এখান থেকেও এরকম। চিহ্নটা মুছে দিলাম, মুখের অংশ আঁকা হয়ে গেছে, এটা মুছে দিলাম। মাটির জগে পানি খাইছেন আপনারা কখনো? এই যে মুখের এই অংশটা আঁকবো, তাহলে এই আমার মুখের অংশ গলা পর্যন্ত হয়ে গেলে এটুকু মুছে ফেলবো। এরপর এটা একটু সোজা করে দিলাম, দেওয়ার পর নিচের অংশটা এভাবে গোলাপ দিয়ে দিই। কালি দিয়ে এবার এটা ভেসে গেছে। জগের আর কিছু বাকি আছে মনে হচ্ছে? হ্যাঁ, মানে হাতও বাকি আছে। আর ওরকম বল থাকলে তবে বলবে না, বসার জন্য একটা অংশ লাগবে।
দেখে ফেলেন, একটু সময় নিয়ে আঁকেন। তাহলে নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন যদি বিষয়বস্তু আসে এরকম যে দৈনন্দিন অথবা নিত্য প্রয়োজনীয় কিছু জড় বস্তু আঁকবো, তাহলে কি আঁকবো আমরা? হ্যাঁ, হাড়ি, কলসি, জগ, এগুলো এগুলো ছাড়া তো আমরা ভাবতেই পারি না। এগুলো কাজে লাগে না এমন কোনো কিছু আছে যে প্রতিদিন লাগে না? লাগেই কিন্তু আমাদের। এবার যখন বডিটা হয়ে গেল ওই ক্লাস চিহ্ন না দিয়ে কিন্তু আঁকা সম্ভব, কিন্তু একে দেখেন ক্লাস চিহ্ন ছাড়া এরকম এঁকে দেখেন, সহজ আছে না? এটা সুবিধার্থে। এবার নিচের অংশটা এই যে মাঝখান বরাবর যেটা, এটাও কিন্তু দুই ভাগ করে নিলাম এইভাবে। দেখেন, দেখার সুবিধার্থে একটু আমি হালকা বাঁকা করে দিলাম, বড় দিতে পারি এখান থেকে এই এভাবে। এবার সবগুলো যেমন এই যে বডির ভিতরে একটু বাঁকা দাগ দিয়ে দিয়েছি, এটা তো সে সবসময় গোলাকৃতি হয়, তাই না? গোলাকৃতি সবসময়, সেটা বোঝানোর জন্য এভাবে লাইন দিয়ে দিচ্ছি, জাস্ট এটুকু। তাহলে ফ্ল্যাট বিষয়টা, এই যখনই এই বাঁকাটা দিব তখন কিন্তু একটু গোলাকৃতি শেপটা সহজে দেখা যাবে। এই যে গভীরতা বোঝানোর জন্য এবার দেখেন আর একটু ভালো লাগছে। এরপর হাতলটা, হাতলটা দেখা যাচ্ছে যে এখান থেকে একটু লাইন টেনে নিলাম, এখান থেকে উঠে এভাবে দিয়ে দিলাম। বলার পরে সেই ছোট করে আসছে, তাহলে এত মানে বর্ণনা করে তাহলে কি করলাম আমি? আগে যেটা হয়ে গেছে জগটা তো বড় করে রাখতে পারতেন। ওইটাও একই অবস্থা হবে যে আগে, এখন বলছেন না যে আগে আঁকা দিতে পারছি না, পরীক্ষাটা তো ওর বেশি বড় করে আঁকতে পারবেন না। পরীক্ষা হলে যখন আঁকতে যাবেন সময় বেশি লাগবে, আবার আঁকাও ভালো হবে না। এই কারণে এই যে বারবার বলছি কেন এইটাই, মানে যখন যেখানে যতটা স্পেস দেওয়া হবে আঁকার জন্য, তখন কিন্তু সেই জায়গাটুকু আমাকে ব্যবহার করতে হবে। যদি মনে করেন যে একটা আহ, আপনার জমিটা মনে করেন এরকম একটা জমি আছে, একটা জমি, এই ঘর কি এতটুকু করে বাঁধেন আপনি? যেখানে সেখানে বাঁধেন? সেখানে যদি একটা হিসাব থাকে তাহলে যখন খাতায় একটা কিছু আঁকবেন, এখানে ওই বিষয়টাকে মাথায় রাখতে হবে। কারণ আমরা কি কোথায় করতে এসেছি? ফাইন আর্টস, তাই না? মানে ভালো আঁকা, যে সেটা তাহলে আমাকে কিভাবে ভালো দেখাতে হবে সেটা অবশ্যই লাভ করতে হবে। আপনি দশ যখন এখানে বাঁধেন না, এখানে বাঁধেন না, অবশ্যই কিরকম বাঁধেন, হয়তো এরকম করে বাঁধবো এটুকু উঠানো হবে, অথবা এরকম করে বাঁধবো পুরোটা এখানে উঠানো থাকবে বা জায়গাটা এরকম থাকবে। এটা একটা কম্পোজিশনের ব্যাপার। যখন খাতাটা এরকম দেওয়া হবে আপনার, এরকম দেওয়া হবে, নর্মালি হয়তো চারটা বস্তু আঁকবেন বা একটা বস্তু আঁকবেন, যখন চার ভাগ করে নেবেন তাহলে এত বড় করে করে আঁকতে হবে যে কোনো কিছু কম্পোজিশনের ক্ষেত্রে।
এরপর আঁকবো হলো ফলের ঝুড়ি। ফলের ঝুড়ি অথবা কাপ পিস ফল এটা আঁকবো যে কোনো একটা। মুছে দিলাম। এই যে বোঝালাম তারপরে ছোট করে আঁকছেন, এটা করবেন না। এটা আপনাদের ভালোর জন্যই বলছি, আপনি ছোট আসবেন কি বড় আসবেন এটা কোনো ব্যাপার না, ওটা অভ্যাস থেকে যাবে। অভ্যাসটা এখন থেকে চেঞ্জ করেন। এটা প্রথমটা আছে, এখানে যদি আর দুই নম্বর দিন, এক নম্বরটা আছে। এভাবে যদি একটু দিয়ে নিন। এটা অর্ধবৃত্তের মতো তো নাকি, তাই না? এভাবে আঁকবেন, আমি কম্পোজিশনটা এমন ভাবে আঁকবো। দেখুন, এই যে আরেকটা বৃত্ত দিলাম, কি করলাম, এটা বডির সঙ্গে মিশে গেছে না? এই ফর্মগুলো আমি করে নিচ্ছি আমি, আমার সহজ হবে আঁকার জন্য। আমি যেটা দেখাচ্ছি সেটা করতে থাকি। এখানে একটা বড় বৃত্ত দিয়েছি, একটা ছোট বৃত্ত দিয়েছি, মিশে আছে। এপাশে একটা অর্ধবৃত্ত দিয়েছি, কেটে দিলাম। অর্ধবৃত্ত দিলে একটু বেশি আছে, এরকম দেবেন। এরপর এগুলো কি জ্যামিতিক ফর্মই তো নাকি? এবার হয়ে গেল তো, এবার দেখেন এই বরাবর একটা লাইন টানছি, এখানে ভিতর দিয়ে লাইন দিচ্ছি না সেভাবে। কোন পর্যন্ত আমার হতে পারে দেখেন, কোন পর্যন্ত হতে পারে। উপরের লাইনটা একটু ছোট আছে, নিচের লাইনটা একটু বড় আছে, তাই না? বুঝতে পারছেন? এইভাবে দেখা যাচ্ছে আমি যদি এইভাবে লাইনটা টেনে দিই, এগুলো থাকবে না, এই বস্তুর ভিতর থেকে এগুলো আমি দেখবো না। তাহলে উপরের দাগটা একটু ছোট দিয়েছি, দাগটা একটু বড় দিয়েছি, দিয়ে এভাবে আমি অ্যাড করে দেবো। হচ্ছে না? এরকম হচ্ছে না? আপনাদের ক্রিয়াকে আমি বলেছি যে বৃত্ত দেবেন, ত্রিভুজ দেবেন, চতুর্ভুজ দেবেন, তাই না? এই যে নির্বাক দেবেন, সোজা রেখা, বক্ররেখা, এগুলো প্র্যাকটিস করতে বলেছি না? দেখেন এইগুলো কিন্তু, এইটা যদি মুছে দিই দেখেন একটা মানুষের ফেসের মতো দেখাচ্ছে, তাচ্ছে না অনেকটা? এটা যদি না ধরি, এটা যদি চোখ ধরে দেখেন কিন্তু আমরা কিন্তু ফর্মের বাইরে কোনো কিছুই দেখি না, সবকিছু ফর্মের মধ্যে থাকে। এই জ্যামিতিক ফর্ম গুলো প্র্যাকটিস করবেন, তাহলে আঁকার ক্ষেত্রে সুবিধা হবে। আর হাতটা ফ্রি হয়ে যাবে, সহজ হবে আপনার। দেখেন এটা যে আবার মাঝখানে থেকে উপরে এলো, দুই ভাগ করে দিচ্ছি দেখুন। এটা যদি মাঝখান হয়, তাই না? এটা যদি মাঝখান হয়, উপর থেকে একটা লাইন টেনে নিলাম। এবারে ভেতর থেকে এই অংশটাকে মুছে দিচ্ছি, কারণ এই বস্তুটা আগে প্র্যাকটিস প্র্যাকটিস যদি পারফেক্টলি যদি করেন তাহলে যুদ্ধ আপনার কাছে সহজ। এটা এইটা থেকে কি হবে কিছু বুঝতে পারছি না নাকি? এই টপিকটার উপরে কিন্তু ড্রয়িং করছি আমি, কিন্তু ফর্ম দিয়ে আগে কেটলি কাপলি স্পট, আমি কিন্তু আগে ফর্ম গুলো অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ ফর্ম থেকে আমি দেখাবো। ক্লাসে চলে যাই।
এটা এটা হলো আয়তাকার ছিল। এখানে আমি কি করলাম, একটা ট্রে তৈরি করলাম। ট্রে বলি তো এটা নাকি, যে অংশটা থাকে একটা ট্রে মনে হচ্ছে, দেখো। আগে ফর্মে ছিল, এখন ডিটেলসে যাচ্ছে। এই যে যেটা অর্ধবৃত্তের মধ্যে দিয়েছিলাম, এটাকে কি থাকবে জানো? এটা এটা হলো চায়ের কাপ তৈরি করবে। এটার উপরে একটা লাইন দিলাম, আর নিচে যে বসার যে অংশটা, এটা দিয়ে দিলাম। বাকি আছে হাঁটুর। কাপের নিচে একটা পিরিচও থাকে। নর্মালি টেরেতে যতই দেওয়া হয় তারপরও কিন্তু পিরিচ দেওয়া হয়, তাই না? দেখেন এখানে একটা প্লাস চিহ্ন মতো দিয়ে নেবো। এই দেখেন, এইভাবে, মানে বোঝার সুবিধার্থে। তাহলে এখান থেকে একটা প্লাস চিহ্ন দিয়ে নিলাম। এবারে নিচের অংশটা আগে এভাবে মুছে নিব। এবার এটা তো বস্তুটার পিছনে, আমি পিছনে যেটুকু যাবে আমি সেইটুকু আঁকবো না। মনে করেন যে আমি এইভাবে যদি নিই, তাই না? কিন্তু যেটা এই যে কাপের ভিতর দিয়ে অবশ্যই পিরিচ দেখতে পাবো না, এই কারণে এইটুকু আমার থাকবে না। এই যে এইভাবে, এই যে প্লাস চিহ্ন মুছে দিলাম। এবার দেখা যাচ্ছে এটা একটা ফল, কি ফল বানানো যায়। এখানে একটু গোলাকার জায়গা রাখলাম, এভাবে রানটার মধ্যে দিয়ে একটু একটু পরিবর্তন করলাম, এভাবে। আর নিচের দিকে একটু পরিবর্তন করলাম, এই তাহলে আপেল হয়ে গেল তো নাকি? একটু চেঞ্জ করলাম তো, তাই না? এরপর এই যে বৃত্ত দিয়ে নিয়েছিলাম, এটা কেটলি তৈরি করবো। এবার এই যে অংশ, এটা একটু বাঁকা করে দিই। এবার এটা নিচে, এটা যেমন একটা ট্রিটমেন্ট দিয়েছি বসানোর জন্য, এটার একটা treatment। ফলের আড়ালে চলে গেছে যে পর্যন্ত সেই বুঝে যাবে। বালার যে অংশ আর থাকলে কি আমার রাখবো, গলার অংশ। তাহলে আমরা কি ফর্ম এঁকে নেবো, নাকি এই মানে আলাদা আলাদা করে এঁকে তারপরে শেষ করবো, নাকি ফর্ম এঁকে নিলে আমাকে সহজ হবে? কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, ফর্ম করে নিতে হবে। যে আমরা কোনো না কোনো ফর্মেই থাকে সবকিছু। আপনি যাই আঁকুন না কেন, কোনো না কোনো ফর্মেই থাকে। যদি বডিতে নকশা করতে চাই, যত সহজ আমার কাছে মনে হয়, সহজ করে নকশা করবো। তাহলে আগে যে বস্তুগুলো আঁকছিলাম আলাদা আলাদা আঁকছিলাম,
কম্পোজিশন বলা হবে। এখন এই কম্পোজিশনটা কি তাহলে? সেই বস্তুগুলোকে আমি একটা জায়গার উপরে সাজিয়েছি, এটাই হলো কম্পোজিশন। তখন আলাদা আলাদা করে আসবে, এখন তো আর ওরকম না। একটা টেবিলের উপরে থাকতে পারে, একটা ট্রের উপরে থাকতে পারে, যে কোনো জিনিস একটা বস্তুর উপরে আর একটা বস্তুকে সাজাতে হবে, সেটাই হলো কম্পোজিশন। কতটা বাকি আছে আর? কতটা বাকি আছে বলুন? এখন কত সময় লাগতে পারে? তাহলে একটু অপেক্ষা করবো, না হয় অন্যটাতে চলে যাবো। 1 মিনিটে পারবে শেষ করতে? তাদের বাকি আছে। অনেকে ছোট করে আসছেন না, যদি রং করতে বলা হয়, কত ছোট করে রং করতে পারবেন? ভালো করে পারবেন না কিন্তু। ড্রয়িংটা কি হয়ে গেছে? নকশা ছাড়া ড্রয়িংটা, ড্রয়িংটা হয়ে গেলে তাহলে আমি চলে যাচ্ছি অন্য ড্রয়িং এ, কলেজ জুনিয়র। এরপরে প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা দিতে হবে, থিওরি পরীক্ষা। 5 ফেব্রুয়ারি 1 2 তারিখ পড়তেছে কিন্তু। হ্যাঁ, 1 তারিখ পড়ছে শনিবার। 1 তারিখে 7 অথবা 8 তারিখে পরীক্ষা হবে ফেব্রুয়ারি। বিষয় হলো বাংলাদেশ, দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী এবং শিল্পকর্ম। হ্যাঁ, হ্যাঁ। একটা তো শেষ করে নাকি, তারপর বাকিটা পরে বলছি। কত তারিখ হবে? গত টার্মে যেমন দেওয়া ছিল ওভাবে তিনটাই যাবে। তবে তো আগের দিন, আগের বার তো পরীক্ষা পর পর দিলাম, ওরকম দেওয়া হবে না, একটু সময় দেওয়া হবে। এটা কিন্তু বুঝে দিচ্ছি। কলেজ ছুটিটা যখন আসবো, এখানে কিন্তু সেই একই ভাবে যে পড়াইতে যখন আসছিলাম না তখন। বুকের অংশ এঁকে নিলাম, তাহলে এটা আমার পারফেক্ট আছে, এখন হয়ে যাবে। বুকের অংশটা আজকে যে যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু একই ধরনের, একটু এদিক ওদিক পরিবর্তন করতে হবে।
সময় যদি বুঝতে অসুবিধা হয় যে স্টিল লাইফটা কি, স্টিল লাইফ মানে তো জড় জীবন, যে বস্তুগুলোর জীবন নেই সেই সেই বিষয়গুলো। এখান থেকে বাড়িয়ে দিলাম, বাড়াইটা যেভাবে রাখছিলাম ঠিক একই রকম, এইভাবে পুরো অংশটা এভাবে দিয়ে দিই। ছুরি দেখে ফেললাম। অপরিজনীয় দাগগুলো সেগুলো মুছে দেবো। তারপরে এই অংশটাও লাগবে না, কারণ যখন বল এখানে আঁকা হবে পেছনের ট্র্যাকে এমনি মুছে যাবে। দেখেন আমি প্রথমে যে পথ আঁকবো এখানে আঙুর রাখবো, আমি জায়গায় মুছে নিয়েছি, ঝুড়িতে রাখলে একটু বেরিয়ে থাকবে, এটার জন্য একটু মুছে নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে ফল আমি আগে রেখেছি, জাস্ট এখন রিপিট হচ্ছে। কিন্তু এরকম ছোট ছোট বাদাম দেওয়া থাকে না, এটা দিয়ে দিই। এটা সুন্দর লাগছে। পেঁপে দেখিয়েছিলাম কিন্তু মুড়ির আড়ালে চলে যদি যাই সেক্ষেত্রে তো ভেতরে যদি চলে যাই সেগুলো তো আমার রাখতে হবে না। ভেবে মনে হচ্ছে তো নাকি, এখানে কিন্তু নিচে আমি অনেকটা আঁকিনি, তারপরে ভেবে মনে হচ্ছে না, এটা যেন মনে হয় যে আমি এটা আঁকলাম যেন ব্যাপারটা মনে না হয়।
একটা লেবু রেখে দিলাম। আপেল রাখলাম। ভিতরে বসানো বলে পুরোটা আসছে না। এবার দেখা যাচ্ছে এগুলো আম রেখেছি, এগুলো আছে আপেল আছে, এরপর এখানে একটা আনার কারণ সবার পেছনে। আমরা কিন্তু আলাদা আলাদা ফল রেখেছি, সবগুলো ফল রেখেছি না আমরা। কিন্তু যদি কম্পোজিশন করা হয় তখন কি হয়? এটা হলো কম্পোজিশন। জলবস্তু হতে পারে, নিচ থেকে এগুলো আলাদা আলাদা দেখেছি, কম্পোজিশন দেখেছি। ফল আমরা আলাদা আলাদা শিখেছি, কম্পোজিশন দেখা। ঠিক আছে, কম্পোজিশনটা কি? তো আজকে ক্লাস রেকর্ডিং করে আর ক্লাস শেষ করার আগে আবার একবার বলি, আপনার 1 তারিখে যদি এক্সাম নাও হয়, 7 অথবা 8 তারিখে একটা ক্লাস দিতে হতে পারে। বিষয় থাকবে হলো দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী এবং তাদের শিল্পকর্ম, যে বিষয়টা আছে সেই বিষয়ের উপর।